হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কিছু কথা বলবো যেটা তোমাদের শুনতে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো এই যে কথাটা বলবো এখন, এই কথাটার পরেই তোমাদেরকে মেন কথাটা বলবো যেটা আমি আজকে বলার জন্য অ এসছি বা ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো এই ১-২ দিন থেকে দেখছি যে শ্রমিক অধিকারী যে নামে একজন যে ইউটিউবার আছে, ওনার দেখবে একটা চ্যানেল আছে, ঠিক আছে? ওই চ্যানেলটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তো যাই হোক, তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে তার কারণটা কি? যে একজন মানে একটি মেয়েকে নিয়ে গিয়ে সে বেহালার কোনো একটা ফ্ল্যাটে রেখেছিল। রেখে টর্চার করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, এমনকি তাকে রেপ করেছে এমন বলছে। আমি দেখলাম যেগুলো। তো ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো এটা এখনো সত্যি কি মিথ্যে কোনো প্রমাণিত হয়নি। তো এটা প্রমাণের একটা দায়রে মানে একটা আয়ত্তায় আছে যে প্রমাণ হলে তবে এটা হবে। যাই হোক, আমি তখন বসে ভাবছিলাম যে শ্রমিক অধিকারী তো অ্যারেস্ট করা হলো। ঠিক আছে? তো তারা অনেকেই বলছে যে ও নাকি একটা ওয়েব সিরিজ নয়, সরি ভুল বললাম। একটা শর্ট ফিল্ম টাইপের তৈরি করেছিল, যেহেতু কনটেন্ট ক্রিয়েটর। শর্ট ফিল্মটা তৈরি করেছিল, সেই শর্ট ফিল্মটার নাম ছিল 'বাটন' বলে। আমিও দেখেছি। তো সেটা আমাদের এই এখনকার পশ্চিমবঙ্গের যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছিল, এরকম কিছু। ঠিক আছে? তো সেইটা নিয়ে অনেকে বলছে যে সেইটার ফলে হয়তো তাকে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যে মামলা জড়িয়ে। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। তখন আমার মনে পড়ল যে এর আগেও একটা ঘটনা ঘটেছিল যেটা একদম মর্মান্তিক ঘটনা। সেটা হলো ওই আরজি কর হসপিটালের ঘটনাটা। তো সেটা নিয়ে আমি ভাবছিলাম। আমি আর আমার একটা বন্ধু বসছিলাম। তো বসতে এমনি কথাবার্তা বলতে আমি তখন তাকে বললাম যে, "দেখ ভাই, যদি আমাদের কারেন্ট সিচুয়েশনে আমরা যেরকমভাবে বাঁচছি বা আমাদের সিচুয়েশনটা যখন পরবর্তীকালে আসবে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তো এইজন্য আমাদেরকে পাওয়ারফুল হতে হবে। পাওয়ারফুল বলতে আমাদের সবার সঙ্গে যাতে কানেকশন ভালো থাকে। কানেকশন বলতে বড় লোক। সত্যি যেটা একদম খাঁটি কথা। তোমাকে হয় ইনফ্লুয়েন্স করতে হবে এমন কিছু লোকেদের সঙ্গে, যেসব লোকেদের সঙ্গে তোমার ইনফ্লুয়েন্স থাকলে তুমি যদি অনেক বড় একদম খারাপ কাজ করে থাকো, তাও তুমি সেখান থেকে ছুটকারা পেয়ে যাবে একদম ইজিলি। আর কারেন্ট সিচুয়েশন যে বা পরবর্তী সিচুয়েশন যেটা আসছে সেটার ফলে এটা খুব দরকার। হ্যাঁ? আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, সত্যি কথা বলতে কি তোমার মানে পাওয়ারফুল হওয়াটা এখনকার সমাজে দাঁড়িয়ে খুব প্রয়োজন। তোমাদের যেকোনো সোর্স একটা কল করলেই যেন কাজ হয়ে যায় এরকম। এই যে শ্রমিক অধিকারী যে দেখাচ্ছিল, ওর কাছে পয়সা-ফয়সা তো আমার মনে হয় না যে ঠিকঠাক মতো তো আছে আমার যা মনে হয়। কিন্তু আমি জানি না কতদিন ওর সঙ্গে সব হ্যারাসমেন্ট হবে। যদি পরবর্তীকালে যদি ভুল প্রমাণ হয়ে যায় যে না কিছু করেনি, তাও হ্যারাসমেন্ট হলো। পরবর্তীকালে যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ, কিছু করেছিল, তাহলে তো কোনো কিছু বলারই নেই। কিন্তু একটাই কথা আমার তখন মাথায় এলো যে তুমি যদি এখানে যদি পাওয়ারফুল হতে, তুমি যদি সত্যি কিছু যদি না করে থাকতে, তাহলে কিন্তু তোমাকে কেউ কিছু করতেও পারত না। পুলিশ কেন? পুলিশের কেউ কিছু করতে পারত না। আরজি করে তোমরা দেখেছ। প্রোটেক্ট করতো পুলিশ এসেই। ও যদি কিছু করে থাকতো তাও প্রোটেক্ট করতো পুলিশ এসে। বুঝতে পারছো তো? জিনিসটা এরকমই যে পাওয়ারফুল হলে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। অনেকে পাবলোর নাম শুনেছ। পাবলো এসকোবার। তো ও এত পাওয়ারফুল ছিল যে ওকে গায়ে হাত দেওয়ার মতো ওর দেশের যে প্রধানমন্ত্রী ছিল তারও ক্ষমতা ছিল না। ঠিক আছে? তো আমার খুব মানে মাঝে ভাবি যে বিশেষ করে আমি আমি একদম ওই যে মিডল ক্লাস বলে না? মিডল ক্লাসে না। আমি আমার দাদা আছে। তো দাদার সঙ্গে যখন কথা বলি যে আমি মাটিতে থাকি। মানে এতটাই আমরা গরিব। তো এই জন্যই আমি ভাবছিলাম যে আমাদের সঙ্গে যদি কোনো কারণে এইসব ঘটনা ঘটে যায়, ঠিক আছে? তো আমরা ওখান থেকে তো বেরোতে পারবো না কোনোদিন। কোনোদিনই বেরোতে পারবো না। ১ পয়সা নেই আমাদের খরচ করার মতো ওইসব সিচুয়েশন হ্যান্ডেল করার মতো। তো যত তুমি পাওয়ারফুল হবে তত তোমার জন্য লাভ, তোমার ফ্যামিলির জন্য লাভ, সবকিছুই। যারা পাবলো এসকোবারের কাহিনী শোনোনি, হ্যাঁ,
উনি ছিলেন খুব ঘিন্ন প্রকৃতির মানুষ, এটা ঠিক। কিন্তু উনি পাওয়ারফুল ছিলেন। সবকিছু করতেন, স্মাগলিং করতেন, মানে সবকিছু হিউম্যান ট্রাফিকিং যা আছে ওয়ার্ল্ডে যেসব আ খারাপ কাজের বিষয় যেসব উঠে আসে লিস্টে, মানে ১ থেকে 100 অব্দি যদি কোনো ১ থেকে ১০০ অব্দি যদি কোনো খারাপ কাজের যদি নমুনা থাকে বা তার লিস্ট থাকে, তো সেগুলোতে ওর নাম প্রতিটার সঙ্গেই যুক্ত, পাবলো এসকোবারের। তো তাই জন্য বলছি, কিন্তু তাও তাদের দেশের সরকার কিছু করতে পারত না। আমার হয়তো কথাগুলো বলতে জড়িয়ে যাচ্ছে। কারণ কি, আমি কোনো স্ক্রিপ্ট লিখছি না, স্ক্রিপ্ট লিখে বানাচ্ছি না তাই জন্য। আর পাওয়ারফুল হতেই হবে। পাওয়ারফুল না হলে তোমাকে দেশে এসে যা খুশি তাই অপবাদ দিয়ে যাবে। তুমি কিছু না করলে অপবাদ দিয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে? তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো তারা পাওয়ারফুল হও। পাওয়ারফুল হওয়াটা দরকার। আর এত পরিমাণে পয়সা ইনকাম করো যে সবার সঙ্গে যাতে তুমি কানেকশন রাখতে পারো। তুমি তাদের বিরুদ্ধে বললেও তাদের সঙ্গে যেন তুমি এমনভাবে ওরা এসে তোমার সঙ্গে মেশামেশি করবে যাতে তুমি তাদের বিরুদ্ধে কিছু বলোনি। এমন কিছু করো। তবেই তুমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। না হলে হারিয়ে যাবে পুরো। মানে তোমার কথাগুলোকে দাবিয়ে দেবে। অনেকে, আর কিছু বেশি বলবো না। বেশি বললে হয়তো আমারও জেল হতে পারে। আমাকে কেউ জেল করবে না, কারণ এইসব ভিডিওগুলো বেশি ভাইরাল হয় না। যাই হোক, আমার খুব মানে খারাপ লাগছে জিনিসটা দেখে যে উম এরকম হলো। কারণ কি, যে এই ভিডিওটা বানানোর পর হয়তো হলো ওই বাটন নামে যে শর্ট স্টোরিটা বানিয়েছিল। যদি এটা যদি হয়ে থাকে তাহলে ঠিকঠাক হচ্ছে না বলে মনে হয়। আর ঠিকঠাক কবে হবে তাও তার ঠিক নেই। আর এটা কোনো যে আমি ভাইরাল হয়ে যাব এই জন্য বানানো নয় জিনিসটা। এটা আমার মনের কথা। আমি আমার একটা বন্ধুর সঙ্গে আলোচনা করতে আসছিলাম যে, ভাই পাওয়ারফুল হলে বেঁচে থাকবি, না হলে ভাই মরে যাবি। যে যখন এসে যা খুশি এসে করে যেতে পারে তোর সঙ্গে। তুই কিছু বলতে পারবি না। তোর এগেনস্টে মিথ্যে অ্যালিগেশনও লাগিয়ে দিতে পারে অনেকে। কারণ এটা আজকালকার সমাজে নতুন কিছুই নয়। আগে থেকেও হয়ে আসছে, এখনও হচ্ছে। কিন্তু তুমি যদি পাওয়ারফুল হও তাহলে তোমার কেউ কিছু করতে পারবে না। ছোট্ট করে আমি একটা গল্প বলি তোমাদেরকে। আমি কিছুদিন না, অনেক দিন আগে থেকেই সেই ফিল্মটা বেরিয়েছিল, জেব্রা নামে একটা ফিল্ম। তো সেখানে একজন ভিলেন ছিল, একজন নায়ক ছিল। যেহেতু ফিল্ম, আর এটা রিয়েল সোসাইটিতেও এখন হচ্ছে। তো ভিলেনটাকে আমার ভিলেনের মতো লাগেনি। ঠিক আছে? আর নায়কটাকে নায়কের মতো লাগছিল। কারণ কি? বলি, সেই ভিলেনটা যেসব কাজকর্ম করছিল বা আ যেসব কাজকর্ম করতো ভিলেনটা করতে ওর বিয়ে-ফিয়ে করে, ভালোবাসা করে। তারপর ও মারা যায়। ওর স্ত্রী মারা যাওয়ার সময় ওর স্ত্রীকে কথা দেয় যে, "আমি এত উঁচুতে পৌঁছাবো, এত উঁচু লেভেলে পৌঁছাবো যে সেখান থেকে আমাকে কেউ টাচ করতে পারবে না।" তো ভিলেনটা সাধারণত টাকা-পয়সা, স্মাগলিং, মারধার এসব করতো। তারপরে কি করেছে? না, ও এমন একটা জায়গায় এন্ট্রি নিয়েছে যেখান থেকে সমস্ত জিনিস ও কন্ট্রোল করতে পারছে। না ওকে কোনো রাজনীতি কিছু করতে পারবে, না ওকে কোনো মানে আইন কানুন কিছুই করতে পারবে না। তাই জন্য আমার সেই বইটা এমন, ওই লাস্ট কিছু মোমেন্ট বইটার যখন ছিল, একদম যখন ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছিল, সত্যি বলতে কি আমার ভিলেনটার প্রতি একটা আলাদা অনুভূতি যখন জন্মাচ্ছিল যে কথাগুলো ঠিকই বলছে। এখনকার সমাজে দাঁড়িয়ে তুমি যত পাওয়ারফুল হতে পারবে, যত সবার সঙ্গে ইনফ্লুয়েন্স করতে পারবে সবাইকে, তবেই তুমি টিকে থাকতে পারবে। ছোটবেলায় সবাই হয়তো পড়েছো জীবন বিজ্ঞানের যে ডারউইনের মতবাদ। ওখানে তুমি যদি নিজেকে যদি চেঞ্জ করে সবার সঙ্গে যদি মানে মেশাতে না পারো, তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। সবাই হয়তো জানো, পড়েছো, বায়োলজিতে ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। ঠিক আছে? যদি বেঁচে থাকি। বেঁচে থাকি আমি এটা বললাম কারণ আমাকে কেউ মারবে না। বলার কারণেই অনেকে শুনেছো, দেখেছো যে মানুষ অনেকেই বলে যে যারা ফিলোসফি একটু বেশি চর্চা করে যে কালকে তুমি বেঁচে থাকবে এটাও তোমার গ্যারান্টি নয়। আজকে তুমি শুয়ে পড়লে কালকে তুমি মারাও যেতে পারে। ঠিক আছে?
আর মানুষ এমনভাবে বাদাম ভিজিয়ে শয় যে কালকে উঠেই খাবে জিনিসটা। এটা কোনো সিওরিটি নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।